প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবধান, রাইমনি জেগে উঠেছে এই গল্পের আজকের পঞ্চম পর্ব। আসুন আমরা এই গল্পের আজকের পঞ্চম পর্ব শুরু করি। গল্পটি শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে গল্পটি শেয়ার করবেন। যারা এখনও চতুর্থ পর্ব শোনেননি তাদের জন্য অনুরোধ, আই বাটনে লিঙ্ক দেওয়া হলো, চতুর্থ পর্বটি একবার শুনে নিন। আসুন আজকের এই পঞ্চম পর্ব শুরু করছি। সব সাধনার জন্য নির্দিষ্ট হয়েছিল বেনারসের মাইল তিনেক দূরে গঙ্গার এক ঘাট। মাঝে মধ্যে মৃতদেহ সৎকার হয় সেখানে, সেদিক দিয়ে শ্মশানি বলা চলে, অথচ একেবারেই নির্জন। কাছে জনবসতি নেই। সন্ধ্যের মধ্যেই জনার্দন ভট্ট জগন্নাথকে নিয়ে চলে গিয়েছিলেন সেখানে। সব ব্যবস্থা গোছগাছ করতে করতে রাত প্রায় 10টা। সব সারা হবার পর জনার্দন বললেন, জগন্নাথ, তোকে আগে বলিনি, আজ রাতে ভৈরবীর দেহ নিয়ে সব সাধনায় বসবো ঠিকই করেছি। মরা নিয়ে আসার জন্য এক ভ্যান রিক্সাও ঠিক করা আছে। গলির মোড়ের পোস্টে শেকল দিয়ে বাঁধা থাকবে সেটা। সেই ভ্যান রিক্সায় তুলে মৃতদেহ নিয়ে আয় এবার। এই নে শেকলের চাবি। ব্যাপারটা ইতিমধ্যে না ভাঙলেও সন্ধ্যের পর থেকে দূরে গঙ্গার ঘাটে জনার্দন ভট্টর জোগাড় যন্ত্র দেখে জগন্নাথ এমন কিছুই একটা অনুমান করেছিল। তাই বেশি বলতে হলো না। কালক্ষেপ না করে হাতে চাবি নিয়ে ছুটল। গলিতে ঢোকার মুখে ভ্যান রিক্সা রয়েছে যথাস্থানেই। সেই ভ্যান রিক্সা নিয়ে জগন্নাথ যখন ঘরের দিকে রওনা দিল, রাত তখন 12:30টার মতো। এমনিতেই বাঙালি টোলার অন্য গলি থেকে এই গলিতে মানুষের চলাফেরা কম। সন্ধে কিছু ঘন হতেই মানুষের দেখা প্রায় মেলে না। নেহাত যাদের গলিতেই বাস, সন্ধ্যের আগে বাড়ি ফেরার উপায় নেই। তারা ছাড়া রাতের বেলা কেউ এই পথে চলে না। অনেকেই নাকি দেখেছে গভীর রাতে গলির ভেতরে কখনো আস্ত এক নরকঙ্কাল হেঁটে বেড়ায়। সেই দৃশ্য দেখে অনেকেরই নাকি দাঁত কপাটি লেগে গেছে। কিন্তু তেমন কিছু জগন্নাথের চোখে আজ পর্যন্ত পড়েনি। নির্জন গলিপথে ভ্যান রিক্সা নিয়ে নিশ্চিন্তেই বাসার কাছে হাজির হয়েছিল জগন্নাথ। কোনো দিকে তাকায়নি, তেমন দরকারও পড়েনি। বাসার সামনে এসে ভ্যান রিক্সা থেকে নামতে যাবে, ভয়ানক চমকে উঠল হঠাৎ। চিলতে বারান্দায় ভৈরবী মৃতদেহ যেমন ছিল তেমনিই রয়েছে, কিন্তু পাশে ওকে। সরু গলির স্বল্প আলোয় জগন্নাথ দেখল রঙিন শাড়ি পরা এক মহিলা সেই মৃতদেহের পাশে থম হয়ে বসে আছে। মাথায় বড় করে আঁচল টানা থাকায় চেষ্টা করেও মুখ দেখতে পেল না। এই রাতে জনশূন্য নির্জন গলিতে ওই দৃশ্য দেখে অনেকেরই অন্তরাত্মা কেঁপে উঠত হয়তো, কিন্তু তান্ত্রিক জনার্দন ভট্টর সঙ্গে থেকে জগন্নাথের সাহস অনেকটাই বেড়ে গিয়েছিল নিশ্চয়ই। তাই গোড়ায় চমকে উঠলেও মুহূর্তেই সামলে নিয়ে বলল, মাইজি, কে আপনি এই রাতে এখানে? উত্তরে মহিলা খিলখিল করে হেসে উঠল, আমি রাইমনি, এই গলিতেই থাকি যে, পথ দিয়ে যাচ্ছিলাম, ভৈরবী মাঝির দেহ এইভাবে পড়ে আছে দেখে বসে রয়েছি। খুব ভালো মানুষ ছিলেন। বলতে বলতে আঁচলের চোখ মুছল সে। গলিতে জনার্দন ভট্টর কাছে জগন্নাথ প্রায় বছরখানেক আছে। মোটামুটি সবাই কম বেশি পরিচিত। তবু মহিলাকে কখনো দেখেছে বলে মনে করতে পারল না। তবে গলার স্বরটা পরিচিতি বলেই মনে হলো। কোথাও শুনেছে আগে, তবে মনে করতে পারল না। অবশ্য হাতে সময়ও নেই এখন। আপদ বিদেয় হলেই তো বাঁচি। সামান্য গলা চড়িয়ে বলল, তা এবার তুমি যাও মা, এই রাতে এইভাবে থাকা ঠিক নয়। তাই বুঝি? মহিলার মুখে ফের খিলখিল করে সেই অদ্ভুত হাসি। এইদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে জগন্নাথ কাপড়ে ঢাকা ভৈরবীর মৃতদেহের খাটিয়া ধরে সামান্য টান দিয়েছিল। তাতে খাটিয়ার কোনা পাশে বসা মহিলার গায়ে সামান্য ঠেকতেই এক ব্যাপার ঘটল। আহ! চাপা আর্তনাদে মহিলার সারা শরীর কেঁপে উঠে
ছিটকে গেল খানিক দূরে। হঠাৎ গরম ছ্যাঁকা লেগেছে যেন। শাড়ি পরা দেহটা কেমন ঢেউয়ের মতন দুলে উঠল। একটা মানুষ ওইভাবে ঢেউয়ের মতন দুলতে পারে না, দেখলে বিশ্বাস করা শক্ত। হতভম্ব হয়ে তাকিয়ে রইল জগন্নাথ। তার মধ্যেই মহিলা কোনো মতে সামলে নিয়ে প্রায় টলতে টলতে পাশেই এক বাড়ির দিকে ছুটে গেল। গলি সামান্য বাঁকা হবার দরুন জায়গাটা চট করে নজরে পড়ে না, কিন্তু ওখান দিয়ে বের হবার রাস্তা নেই। মহিলাকে ওই অবস্থায় দেখে জগন্নাথ কিছু ঘাবড়ে গেলেও পরে মনে হলো অন্ধকারে দেখা হয়তো ভুল হয়েছে। কৌতূহলে তাই কিছুটা এগিয়ে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড, মহিলা সেখানে নেই, যেন উড়ে গেছে বাতাসে। রাম রাম! জগন্নাথের সারা শরীর এই প্রথম কাঁটা দিয়ে উঠল। তবে কি এই সেই প্রেতাত্মা? কিন্তু সবাই যে বলে রাতে একটা কঙ্কাল হেঁটে যায় এই গলি দিয়ে। এ তো শাড়ি পরা মহিলা। ভাবতে গিয়ে হঠাৎ কেমন খটকা লাগলো ভেতরে। গলার স্বরটা তবে অমন চেনা মনে হচ্ছিল কেন? কোথায় যেন শুনেছে এর আগে। জগন্নাথের সাহস সত্যি যথেষ্ট বলতে হবে। গোড়ায় ঘাবড়ে গেলেও ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে সময় লাগলো না। হাতে সময় কম, মরা নিয়ে অনেকটা পথ যেতে হবে। অগত্যা আশু কাজে মন দিতেই হলো। ভৈরবীর দেহ ভ্যান রিকশায় তুলে রওনা হয়ে পড়ল অল্প সময়ের মধ্যে। অমাবস্যার রাত শহর থেকে অনেকটা দূরে হবার কারণে শুধু নির্জন নয়, চারপাশে ঘন অন্ধকার। সারা শব্দ বলতে শুধু একটানা ঢেউয়ের কলকল শব্দ আর ঝিঝি পোকার কোরাস। দূরে দু একটা কুকুর বা শিয়ালের চিৎকার। মানুষের সারা শব্দ তো একেবারেই নেই। জায়গাটা যথেষ্ট নির্জন বলেই জনার্দন ভট্ট পছন্দ করেছেন। সব সাধনা বড় ভয়ঙ্কর ক্রিয়া অনুষ্ঠান। দেখা তো দূরের কথা, শুনে সহ্য করাও সাধারণের পক্ষে মুশকিল। তাই পুঙ্খানুপুঙ্খ বিবরণের দরকার নেই। শুধু বলি, সব ব্যবস্থা সারা করে জনার্দন ভট্ট মৃতদেহর জন্য হা করে বসেছিলেন। জগন্নাথ সেই যে গেছে আর দেখা নেই। এদিকে রাত বাড়ছে। একসময় তো চিন্তা হচ্ছিল পথে কিছু ঘটেনি তো। কিন্তু সব ভাবনা দূর করে জগন্নাথ হাজির হলো একটা সময়। দ্রুত ভ্যান রিকশা চালাবার কারণে সারা শরীর দিয়ে ঘাম ঝরছে, হাঁপাচ্ছে হাঁসফাঁস করে। তবু এক মুহূর্ত সময় নষ্ট না করে মৃতদেহ নামিয়ে মুখের ওপর জড়ানো কাপড় খুলতে শুরু করল। 3 দিন আগের মরা হলেও পচন ধরার লক্ষণ নেই, কিছু মাত্র ফুলেও ওঠেনি। কিন্তু মৃতদেহের মুখের দিকে তাকিয়ে বেজায় চমকে উঠল জগন্নাথ। হা করা ঠোঁটের ফাঁকে ভৈরবীর 2 সারি ঝকঝকে দাঁত বের হয়ে রয়েছে। ঘাবড়ে গিয়ে বলল, গুরু, মরা একেবারে আগের মতোই রয়েছে, শুধু 2 সারি দাঁত কেমন যেন বের হয়ে পড়েছে। কষের গজদাঁত দুটো খানিক বেড়েও গেছে যেন, দেখলেই ভয় হয়। জনার্দন ভট্ট গ্রাহ্য করলেন না। জগন্নাথ সাহসী মানুষ ঠিকই, কিন্তু এইসব অভিজ্ঞতা তার নেই। তারপর ভেতরের আসল কথাও বলা হয়নি তাকে। সাহস দিয়ে বললেন, ভাবিসনি বাপু, আমি তো রয়েছি। সুলক্ষণযুক্ত মরা বলেই মুখ হা করে রয়েছে। কেন গুরু? দেখতে পাবি একটু পরেই। শুধু যেমন বলে রেখেছি একে একে সেই মতন করে যাবি। জগন্নাথের ভাবনা তবু দূর হয় না। সামান্য ইতস্তত করে বলল, আজ এক ব্যাপার হয়েছিল গুরু। এতদিন আপনার সঙ্গে আছি তো, ওসব রাগ দেখি এখন, পরে শুনব। এমনিতেই দেরি হয়ে গেছে, হাতে সময় একদমই নেই। জনার্দন ভট্টর বাধায় জগন্নাথ তার কথা আর শেষ করতে পারল না। তাড়াতাড়ি কাজে মন দিল। মৃতদেহে গঙ্গাজলের ছিটে দিয়ে রক্তচন্দন আর চিতাভস্য মাখিয়ে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। জনার্দন ভট্ট এরপর ডাকিনী যোগিনীর পুজো শেষ করে বিকট গর্জনে আং ক্লিং ফট মন্ত্রে সাধনাক্ষেত্র শুদ্ধ করে সব দেহের ওপর আসন পেতে বসে জপ শুরু করলেন। তারপর নির্জন সেই ঘাটে কতক্ষণ কেটেছে হুঁশ নেই জগন্নাথের। গুরুর সঙ্গে চোখ বন্ধ করে ধ্যানে বসেছিল সেও। হঠাৎ খুব কাছেই তার স্বরে এক দঙ্গল শেয়াল ডেকে উঠতে চমকে চোখ মেলে তাকালো। যে দৃশ্য চোখে পড়ল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। চিৎ করে শোয়ানো সব দেহের মুখের 2 পাশে গজদাঁত দুটো আরও বেরিয়ে পড়েছে। শুধু তাই নয়, ঠোঁটও যেন নড়ছে অল্প। হা করে সেদিকে তাকিয়ে আছে।
হঠাৎ দেখল মৃতদেহ উঁচু হয়ে ঠেলে উঠতে চাইছে। ওই দৃশ্য দেখে বেচারা আতকে লাফিয়ে উঠতে যাবে, হঠাৎ মনে পড়ল গুরু জনার্দন ভট্ট এমন একটা সম্ভাবনার কথা বলেছিলেন বটে। সব সাধনায় সিদ্ধিলাভের লক্ষণ দেখা গেলে মৃতদেহ কখনো জেগে ওঠে, সব সাধককে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে, সাধনায় বিঘ্ন ঘটাতে চায়। সেই কথা মনে পড়তে সে তাড়াতাড়ি সামনে রাখা নরকপাল হাতে নিয়ে খানিকটা কারণবাড়ির শবের মুখে ঢেলে দিল। মন্ত্রপুত কারণবাড়ি এমন অবস্থায় শবের মুখে দিলেই ফের স্থির হয়ে যাবার কথা, তা কিন্তু হলো না। কারণবাড়ি মুখে পড়তেই সব দেহ সেগুলো কুলি করার মতন ফচ করে ছুঁড়ে ফেলে দিল জগন্নাথের মুখের দিকে। তীব্র ঝাঁঝালো কারণবাড়ি মুখের ওপর ছিটকে পড়তেই আতকে উঠে জগন্নাথ উল্টে পড়ে গেল। জপের মধ্যে থাকলেও ব্যাপারটা যে কিছু ঘোরালো হয়ে উঠেছে তখন বুঝতে বাকি নেই জনার্দন ভট্টর। এমন হবার কথা তো নয়। তাড়াতাড়ি জপ থামিয়ে অন্য এক কারণবাড়িপূর্ণ নরকপাল হাতে নিয়ে বিকট শব্দে ওং অ্যাং রিং ক্রোং স্বাহা মন্ত্র জপ করে অনেকটা তরল শবের মুখে ঢেলে দিলেন। এবার শবদেহ কিছু শান্ত হলো বটে, কিন্তু ঠোঁট সমানে নড়তে লাগল। বিড়বিড় করে কিছু বকে চলেছে। কান পেতে সেই বিড়বিড় খানিক শুনে জনার্দন ভট্ট প্রায় চমকে উঠলেন যেন। জড়ানো বিড়বিড়ে কথা তেমন বুঝতে না পারলেও বেশ টের পেলেন এই গলার আওয়াজ তো ভৈরবীর নয়, অন্য কারো। বীজমন্ত্র জপ করে শবের মুখে ফের আরেকবার তরল ঢেলে দিয়ে কড়া গলায় বললেন, কে তুই? আমি রায়মণি। নাকি স্বরে পরিষ্কার উত্তর এলো এবার। সেই উত্তর শুনে হঠাৎ যেন কেঁপে গেলেন জনার্দন ভট্ট। শক্ত মন মানসিকতার মানুষ ছাড়া সব সাধনায় বসতে পারে না, তাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু শবের মুখে হঠাৎ ওই উত্তর ভয় পাওয়ার মতোই, ভয়ানক ভয়। এমন একেবারেই আশা করেননি তিনি, ভাবতে পারেননি ঘুণাক্ষরেও। বাঙালি টোলার বৃন্দাবন দাসের যে ঘরে তিনি থাকেন, প্রায় ৮০ বছর আগে নতুন বিবাহিত স্ত্রী রাসমণিকে নিয়ে সে ঘর ভাড়া নিয়েছিল হরিনাথ ঘোষ নামে একজন। কাজ নিয়েছিল কাছেই এক গরু মোষের খাটালে। বাজারে দই ছানা বিক্রি করেও কিছু আয় হতো। বৃদ্ধ বৃন্দাবন দাসের কাছেই তিনি শুনেছেন সেই সব গল্প। গোড়ায় বছর কয়েক হরিনাথ ঘোষ নিরুপদ্রবেই ছিল। বউ রাসমণিও ছিল কাজের মানুষ। হরিনাথ রোজগারের ধান্দায় সারাদিন বাইরে কাটালেও একাই সামাল দিত ঘরের কাজ। সেদিন ছিল সূর্যগ্রহণের দিন। গ্রহণের শেষে রাসমণি অন্যদের সঙ্গে গিয়েছিল হরিশ্চন্দ্র ঘাটে গঙ্গা স্নানে। ফিরে এসেই ধুম জ্বর। দিন কয়েকের মাথায় জ্বর ছেড়ে গেলেও রাসমণি হঠাৎ বায়না ধরল সে আর বেনারসে থাকবে না, দেশের বাড়ি নবদ্বীপে ফিরে যাবে। কিন্তু বায়না করলেই তো আর হয় না। নবদ্বীপ দেশ বাড়ি হলেও তেমন কিছু নেই সেখানে, বরং সেই কয়েক বছরে বেনারসে কিছু জমিয়ে ফেলেছে হরিনাথ। বউয়ের কথায় একেবারেই কান দেয়নি। এর বছর খানেকের মধ্যে রাসমণির মেয়ে রায়মণির জন্ম হয়। মেয়ের জন্মের পর থেকে রাসমণি দেশে ফিরে যাবার বায়না আর কখনো করেনি। এরপর একে একে কেটে গিয়েছে প্রায় ২০ বছর। বউ মেয়ে নিয়ে ভালোই কাটছিল হরিনাথের। ইতিমধ্যে রোজগারও বেড়েছিল। খাটালের কাজ ছেড়ে ঠঠেরি বাজারে বড়সড় এক প্যারা মিষ্টির দোকানে কাজ করে। মাইনে যা পায় বউ মেয়ে নিয়ে চলে যায়। সেই হরিনাথ প্রায় বিনা নোটিশে মারা গেল হঠাৎ। রহস্যময় মৃত্যু। সুস্থ মানুষ, দোকান থেকে বাড়ি ফিরে রাতে খাওয়া সেরে বিছানায় শুয়েছিল। ভোরে সেই মানুষটাকে দেখা গেল মরে পড়ে রয়েছে বিছানায়। রাতের মধ্যে শরীর শুকিয়ে আধখানা। থানা পুলিশ হলেও সেই মৃত্যুর কোনো কিনারা হয়নি। স্বামীর ওইভাবে মৃত্যুর পর রাসমণি দেশ গ্রাম নবদ্বীপে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মেয়ে রায়মণি। বয়স তখন তার ২০ বছরের মতো, বিয়ে হয়নি। হরিনাথ চেষ্টা করেছিল, কিন্তু মেয়ে নিজে রাজি হয়নি। নানা অজুহাতে এড়িয়ে গেছে। তাছাড়া মেয়ের বিয়ে দেওয়া মানেই অনেক টাকার ব্যাপার। হরিনাথও জোর করেনি। সেই রায়মণির বেনারসেই থাকার ইচ্ছে। এদিকে বাবার মৃত্যুর পর বাড়ির মালিক তখন বৃন্দাবন দাস।
তিনিও সেই কথাই বললেন। মা মেয়ের খরচ চালাবার জন্য কাছেই এক ধনী ব্যক্তির বাড়িতে রাসমণির জন্য সকাল বিকাল ঘরের কাজ জুটিয়ে দিয়েছিলেন। মা মেয়ের চলে যাচ্ছিল। তারপরে এক নিশুতি রাতে মা মেয়ের ঘরের ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার, তীক্ষ্ণ কণ্ঠস্বর রাসমণির। সরু গলি, শুধু বাড়িওয়ালা বৃন্দাবন দাস নয়, সেই চিৎকারে ছুটে এসেছিল আশেপাশের অনেকেই। কিন্তু শত ডাকাডাকিতেও রাসমণি একবারের জন্য দরজা খোলেনি। ভিতর থেকেও আর সাড়া শব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পর রাসমণি একবার শুধু বলেছিল, ও কিছু নয় গো, ঘুমের ভেতরে ভুল বকছিলাম তখন, আপনারা যান। অগত্যা একে একে চলে গিয়েছিল সবাই। কিন্তু শোরগোল পড়ে গিয়েছিল পরের দিন। বেনারসে বাঙালি টোলার গলি, গায়ে গায়ে ঘর। সকাল হতে কয়েকজন খবর নিতে এসেছিল। তারাই খেয়াল করে ব্যাপারটা। রাসমণি ঘরের দরজা ইতিমধ্যে খুলে দিলেও ভেতরে একাই থম হয়ে বসে আছে। মেয়ে রায়মণি নেই। বারবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাওয়া যায়নি রাসমণির কাছ থেকে। একইভাবে থম হয়ে বসেছিল। উত্তর না পেয়ে প্রতিবেশীরা ভেবেছিল ভোরে রায়মণি কোথাও চলে গেছে, হয়তো ফিরে আসবে একটু পরে। কিন্তু রায়মণি আর আসেনি। সেই কথা জিজ্ঞাসা করতে রাসমণির মুখে শুধুই প্রলাপ, খেয়ে ফেলেছি, হতচ্ছাড়িকে খেয়ে ফেলেছি আমি। জলজ্যান্ত একটা বয়স্কা মেয়ে নিখোঁজ, তারপর তার মায়ের এই ভয়ানক কথা। থানা পুলিশ এই ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু কোনো সমাধান এবারেও হয়নি। মুখে ওই প্রলাপোক্তি ছাড়া রাসমণির ভেতরে অন্য কোনো পাগলামির লক্ষণ ছিল না। আগের কাজই করে যাচ্ছিল। এর মধ্যেই কলকাতা থেকে একজন মাস দুয়েকের জন্য সপরিবারে বেনারসে বেড়াতে এসেছিলেন। ভাড়া ছিলেন বৃন্দাবন দাসের বাড়ির দোতলায়। রাসমণি সেই পরিবারের কাজও করত। রাসমণির কাজ দেখে পরিবারটির পছন্দ হয়েছিল তাকে। কলকাতায় তাদের বাড়িতে কাজ করার প্রস্তাব দিতে সেও রাজি হয়ে গিয়েছিল। এরপর সেই পরিবারের সঙ্গে চলে গিয়েছিল কলকাতায়।